যার যার জায়গা থেকে নিজের আদর্শগত অবস্থানের উপরে ভিত্তি করে এক এক রকমের ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। সেই ব্যাখ্যাটা এই সমস্যাগুলোর সমাধান আনবে না, বরং সমস্যাগুলোকে আরও জটিল করবে। যার জন্য যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ডিফারেন্সেস থাকতে পারে আইডিয়ালিস্টিক, সেগুলোর বাইরে যে এই বিষয়গুলো এখন ভাবার সময় এসেছে। এইগুলো রতন ভাই সহ অন্যান্য অনেকের কাছে আমি শুনেছি লাস্ট 30 থেকে 35 ইয়ার্স ধরে আমাদের সমস্ত পর্যায়ের ভিতরে এই ধরনের অ্যানোমালিসগুলো ধীরে 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 বিল্ড আপ হওয়া শুরু হয়েছে। যদি তাই হয়, 30 বছর যাবৎ যদি এই সমস্ত প্রধান জায়গাগুলোর প্রশ্নগুলো ফাঁস হয়ে থাকে, তাহলে আজকে প্রশাসনের অনেক বড় বড় পর্যায়ে যারা অবস্থান করছে তারা এই ফাঁসকৃত প্রশ্নের মধ্য দিয়েই তারা তাদের স্বপদে বহাল হয়ে আছেন বলে অনেকে মনে করছেন। তো এইগুলো একদিনে সৃষ্টি হয়নি। আজকে যখন বিষয়টা একটা সর্বগ্রাসীভাবে রূপ নিয়েছে, তখন সবাই এই বিষয়ে খুব বড় বড় কথা বলছে। যখন এইগুলো প্রথম ছোট ছোট বিষয়ে আসছে, অনেককেই কথা বলতে দেখিনি, সবাই চুপচাপ ছিল। আজকে আপনি দেখেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান সাহেবের সার্টিফিকেট বিক্রি করার অভিযোগ পাওয়া যায়, ই কমার্সে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে টাকা পাচার করার অভিযোগ পাওয়া যায়। নানানভাবে যারা সরকারি বিভিন্ন জায়গায় যুক্ত, শুধু তারাও না, সামাজিকভাবেও যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম করছেন তারাও কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডের ভিতরে ঢুকে পড়ছেন। স্বাভাবিকভাবেই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এখন বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট, এটা একটা পতনমুখী সমাজের দিকে যাচ্ছে। এই পতনমুখী সমাজটা কেন হয়ে গেল এটা আমি পার্সোনালি বলতে পারবো না। যারা সমাজবিজ্ঞানী আছেন ওনারা হয়তো এটা বিশ্লেষণ করে ব্যাখ্যা দিতে পারবেন যে কেন এটা পতনমুখী সমাজ ব্যবস্থার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের স্কুলিং সহ অন্যান্য সামাজিক ব্যাপ্তি কিংবা সামাজিক যেই অবকাঠামো, সেইগুলোর কোথায় ভাঙন, কোথায় আপনার ঘুণ ধরে গেল, কিভাবে ধীরে ধীরে এটা এত বড় আকারে এসে গেল, এইগুলো আলোচনা করা যেতে পারে। কিন্তু সেই আলোচনার মধ্য দিয়ে আপনি যদি নিজের জায়গার ব্যাখ্যায় আজকে আমাকে ব্লেম করছেন, আমি আজ থেকে 5 বছর আগে যদি ব্লেম করি যে আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেবরা নৈতিক সমর্থন দিচ্ছেন, কিন্তু 1991 কিংবা 2001-এর পরে ওনারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন এই কোটা ব্যবস্থাপনার উপরে ওনারা কি কাজ করেছিলেন, যদি এই প্রশ্ন কেউ করে থাকে দেখতে পারবেন যে তারা এই বিষয়ে কোনোদিন না কি গলায়নি। অতএব যার যার জায়গা থেকে আমি বলবো না যে এইটা আপনার কাউকে ব্লেম দেওয়া যেতে পারে, কিন্তু সময়ের বিবেচনায় এখন সময় এসেছে যার যার জায়গা থেকে আপনার ওইগুলো ডিফারেন্সেস ভুলে যে এই দেশের প্রয়োজনে আমাদের যেটা প্রয়োজন মনে করব, মানুষ যেটাকে প্রয়োজন মনে করবে, যেটা আমাদের জন্যে ভালো হবে বলে আমরা মনে করি, সেইগুলো সার্বিকভাবে চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়াটাই আমাদের সবার জন্য মঙ্গলজনক। অনেকেই নানান দুর্নীতির কথা বলছেন যে তাদের সাথে আলোচনারই কোনো উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হয়নি, বরং মন্ত্রীরা পুরনো কথাই বারবার বলছেন। আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি, তার কারণ হচ্ছে এই বিষয়টা প্রথম যেটা এটা নিয়ে শুরুই হয়ে গেছে, যিনি কথা বলছেন উনি বললেন যে ওনারা প্রথম এটাকে রিয়্যাক্ট করেন যখন আদালতের রায়টা প্রকাশ পায়। তো যখন একটা বিষয় কোর্ট কর্তৃক নির্ধারিত হওয়ার পরে রায় হয়, তখন আর কিন্তু ব্যক্তি হিসাবে আমি আপনি কিংবা সরকারের যে জায়গায় থাকুক না কেন ওইভাবে নেগোসিয়েশনের সুযোগ থাকে না। বিষয়টা তখন কোর্টের উপরে রাখতে, এটা আপনি খুব ভালো জানেন। তো যখন এটা সর্বোচ্চ আদালতে গেছে, দেখা যাক সর্বোচ্চ আদালত কী রায় দেয়, তার উপরে ভিত্তি করে কী ধরনের সিদ্ধান্ত আসে। এটা কোটা সংস্কারের বিষয়ে যারা আন্দোলন করছেন, আওয়ামী লীগ তাদের অপোজিশনে দাঁড়িয়ে নেই, আওয়ামী লীগ তাদের অপোজিট না। একটা বিশাল বড় অংশ স্টুডেন্টস তারা চাচ্ছে যে একটা সংস্কারের মধ্য দিয়ে একটা সমব্যবস্থাপনা তৈরি করা। এটা এই দেশের জন্যে ওনারা যেমন এই দেশের জন্য ভালো চাচ্ছেন, আওয়ামী লীগও চাচ্ছে যে এই দেশটার মঙ্গলের জন্য ওনারা যেটা চাচ্ছেন সেটা যদি সংগতিপূর্ণ হয় অবশ্যই আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ তো তাদের বিপক্ষের কোনো শক্তি না। আওয়ামী লীগ বরং তাদের এই সমস্ত সংগতিপূর্ণ আন্দোলন যেগুলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, আওয়ামী লীগ সবসময় সেই সমর্থনে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই একটা বিষয়কে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আজকে আপনি আলোচনা তুলছিলেন, যে এই আমাদের এই শিক্ষা ব্যবস্থা কিংবা কোটা সংস্কার কিংবা প্রশ্নপত্র ফাঁস, এইগুলো নিয়ে যদি আমরা আলোচনা যদি করতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছে, বিশেষ করে পিএসসির চেয়ারম্যান বলেন কিংবা অন্যান্য চেয়ারম্যান বলেন, যখন এইগুলো আপনার ক্যাটাগরিক্যালি আসে যে কিভাবে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়, কিভাবে এইগুলো মানুষের ভিতরে বিক্রি হয়, কিভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, কিভাবে তারা চাকরিতে যোগ দেয়, যখন পিএসসির চেয়ারম্যান এটাকে অস্বীকার করে, দ্যাটস দ্য প্রবলেম। একটা বিষয় যখন অ্যাড্রেস হয়ে গেছে, অ্যাড্রেস হওয়ার পরে এটাকে কিভাবে বন্ধ করা যায়, বরং সেই দিকে আমাদের যাওয়া প্রয়োজন। সেই দিকে না যেয়ে যদি আমরা এটাকে
কি বলে এই 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 প্রশ্ন ফাঁস হওয়ার বিষয়টাকে ডিফেন্ড করে নানান রকম কথাবার্তা বলি, সেইটা বরং দুঃখজনক হবে। জি। তো সেই জায়গা থেকে সবাই বেরিয়ে আসবে, দায়িত্বপূর্ণ জায়গায় থেকে নিজের দায়িত্বপূর্ণ আচরণ করবেন, এবং সেই আচরণের মধ্য দিয়েই এই দেশের যে অনাগত ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের দিকে দেশটা এগিয়ে যাবে। অর্থনীতির অনেক আলোচনা ইতিপূর্বে বিভিন্ন সময় করেছিলাম আমরা, আজকেও যেহেতু অপ্রাসঙ্গিকভাবে সবাই এই বিষয়টা আলোচনা করলেন, আমি একটু বলি যে বাংলাদেশের অর্থনীতি যখন খুব ভঙ্গুর, সবাই নানানভাবে বলছেন, আপনি কয়েক মাস আগেই দেখবেন প্রাইস ওয়াটারহাউস কুপার্সের যদি প্রতিবেদন দেখেন যে দক্ষিণ এশিয়ার যে 3-4টা দেশ আছে যারা কিনা অর্থনীতিতে এই রকম একটা বৈশ্বিক সমস্যার ভেতরেও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। তো আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সর্বোচ্চ অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি যে এই সর্বোচ্চ অবস্থান নিয়ে কাজ করার পরেও যখন সর্বস্তরে একটা ক্ষয়িষ্ণু অবস্থা দেখা দিচ্ছে, সেই জায়গায় আমাদের সামগ্রিকভাবে সবাইকেই সমানভাবে ভয়েসটা রেজ করতে হবে। সেই ভয়েস রেজ করার ক্ষেত্রে যদি আমরা আমাদের পারস্পরিক রাজনৈতিক কি বলে যে আদর্শ, সেই ভিত্তি থেকে বিভিন্ন রকমের ব্যাখ্যা দিতে থাকি, তাহলে হবে কি, সমস্যার সমাধানটা যে খুব একটা বেশি হবে সেটা আমি মনে করি না।